লেভানডস্কির হ্যাট্রিক, রাশফোর্ডের অ্যাসিস্ট আর ইয়েট অ্যানাদার ব্রেকআপের পর লামিন ইয়ামালের গোল, সবকিছু মিলিয়ে বার্সেলোনা সেল্টা ভিগোকে 4-2 গোলে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছে। এখন 4-2 গোল দেখে আপনি ভাবতে পারেন যে বার্সেলোনা খুবই কমফোর্টেবল ভাবে এই জিতটা জিতছে, তবে ঐতিহাসিকভাবে বার্সেলোনা অলওয়েজ সেল্টা ভিগোর এগেনস্টে স্ট্রাগল করে, যার কারণে কালকে যে 3 পয়েন্টটা পাইছে এর উপর রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করছে, তারপরে যখন বার্সেলোনা এই 3 পয়েন্ট পাইছে, আমার কাছে এর থেকে হ্যাপিনেসের জিনিস আর কিছু হইতে পারে না। তার চেয়ে বড় কথা, লাস্ট ম্যাচে জয় নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট গ্যাপটা কমায় আমরা ইন্টারন্যাশনাল ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, ম্যাচের ভিতর অনেক কিছু হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের হচ্ছে অ্যাথলেটিক বিলবাওর এগেনস্টে, যেখানে আমাদের মিডফিল্ড বলতে কিছুই থাকবে না, লিটারালি কিছুই থাকবে না। পেদ্রি শিওর না, ফ্র্যাঙ্কি বাদ। সো নেক্সট ডে আমাদের মিড কন্ট্রোল করবে কে সেটা দেখার বিষয়। আমার মনে হয় যে নিকো উইলিয়ামস, তারপরে চিনাকি উইলিয়ামস এরা বসে আছে, ঠিক আছে। সো ওইসব কথা বাদ দেই। যেভাবে একটু আগে বলছিলাম, ইন্ট্রোতেই বলছিলাম, যে ইন্ট্রো দেখে আপনারা গালিগালাজ করেন, পুরো ভিডিও দেখেন না, ঠিক আছে। যে ইন্ট্রোতে বলছিলাম যে প্রাগৈতিহাসিকভাবেই বার্সেলোনা সেল্টা ভিগোর এগেনস্টে স্ট্রাগল করে, এবং এটা যে শুধু এখন এমনটা না, বার্সেলোনা যখন তাদের প্রাইমে থাকে তখনও সেল্টা ভিগোর এগেনস্টে তারা স্ট্রাগল করে, যখন তারা তাদের একদম লোয়ে থাকে তখনও করে, যেটা গতকালকে আমরা দেখছি। বার্সেলোনার এগেনস্টে যে সেল্টা ভিগোর কয়েকটা প্লেয়ার আছে, আসপাস আছে, ইগলেসিয়াস আছে, এরা এদের প্রাইম হিট করে, এরা প্রাইম মেসি, রোনালদো, পেলে, ম্যারাডোনা, রোনালদো নাজারিও, রোনালদিনহো, সবার আত্মা এদের উপর ভর করে, এরা কঠিন একটা পারফরমেন্স দেয়, যেটা গতকালকে আমরা দেখছি। ইগলেসিয়াস মনে হয় একটা গোল করছে, আমি যদি ভুল না করে থাকি। বার্সেলোনা প্লেড ওয়েল, তবে তারা তাদের কিছু ফ্যাক্ট রেখে যায় যেগুলো দিয়ে আমাদের টেনশন করতেই হয়। প্রথম কথা, বার্সেলোনার এটা তো এখন রুটিনে হয়ে গেছে যে যখন বার্সেলোনা কোনো একটা গোল করে ফেলবে, তারপরে বার্সেলোনার প্লেয়াররা ভুলেই যাবে যে তারা হচ্ছে আসলে বার্সেলোনার হয়ে খেলে। তারা এমনভাবে প্রিটেন্ড করবে যে তারা হচ্ছে, এটা কি বলে, একটা রেলিগেশন ব্যাটেলে থাকা টিম, তাদেরকে এখন ডিফেন্ড করতে হবে। এবং ডিফেন্সও কি করতেছে, জাস্ট একটা থ্রু বল লাগে। বার্সেলোনার এই হাইলাইন ভাঙতে মাত্র একটা থ্রু বল লাগে, এবং সেই থ্রু বলের কারণে বার্সেলোনা একটা দিল, সেল্টা ভিগো একটা দিল, বার্সেলোনা আরেকটা দিল, সেল্টা ভিগো আরেকটা দিল। লাস্টের দিকে এসে লামিন ইয়ামালের সুন্দর একটা গোলের কারণে আমরা 3-2 গোলে আগে যেতে পারছি। বার্সেলোনার ফার্স্ট হাফ ওয়াজ, সত্যি কথা বলতে, গোল হইল ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং। আমাদের ব্যাকলাইন নিয়ে আমাদের এখনো ভাবা উচিত। আমি জানি হ্যান্সি ফ্লিক এটা নিয়ে প্রচুর টেনশন আছে। আমার মতো একটা সামান্য নগণ্য জিরো বল নলেজওয়ালার লোক যদি এটা নিয়ে টেনশন করে, আমার মনে হয় হ্যান্সি ফ্লিক এর থেকে আরো বেশি টেনশন করতেছে এই টিমের ব্যাকলাইনটা নিয়ে। এবং শেজনি, যেদিন থেকে নিউজ আসছে যে টার স্টেগেন জানুয়ারিতে লোনে যাবে, সেদিন থেকে টার স্টেগেনে সেই জায়গাটা দখল করে নিছে শেজনি। ঠিক আছে, রিয়াল মাদ্রিদের এগেইনস্ট একটা অসাম পারফরমেন্স দিছে, বাট একটু আপগ্রেড করতে হবে যতদিন না পর্যন্ত জোয়ান গার্সিয়া আমাদের গোল পোস্টে আসতেছে। আমি শেজনির কোনো কমপ্লেন নাই ভাই, একটা রিটায়ারমেন্ট থেকে প্লেয়ার আসছে, সে বার্সেলোনার হয়ে এত মজাদার পারফরমেন্স দিচ্ছে। তারপরে আমি চাচ্ছি, যেহেতু আমার ব্যাকলাইনে এত বেশি সমস্যা, শেজনিকে আরেকটু অ্যাহেড আসতে হবে, আরেকটু স্টেপ আপ করতে হবে, যাতে আমরা একটু টেনশন ফ্রি ভাবে থাকতে পারি, যেটা জোয়ান গার্সিয়ার ক্ষেত্রে হয়। এখন ইনজুরি থেকে আসলে দেখা যাবে কি হয়, তবে আশা করি নেক্সট ম্যাচে যেরকম ভাবে হ্যান্সি ফ্লিক বলছে যে রাফিনা আর জোয়ান গার্সিয়া ফিরে আসবে, পেদ্রিও আসতে পারে, শিওরিটি দিচ্ছে না, তবে পেদ্রি না আসলে অ্যাথলেটিক বিলবাওর এগেইনস্টে আমরা ধরা খাইতে পারি। সো ফার্স্ট হাফে গেছে, ফার্স্ট হাফে যাওয়ার পর বার্সেলোনা সেকেন্ড হাফ, এবং সেকেন্ড হাফ কিন্তু বার্সেলোনা প্লেড রিয়েলি ওয়েল। আমাদের ফ্রন্ট থ্রিতে যারা আছে, লামিন ইয়ামাল, লেভানডস্কি এবং রাশফোর্ড, তিনজনই কালকে প্রেস করে খেলতেছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যাটাকাররা যখন প্রেস করে খেলে তখন বোঝা যায় যে না, তাদের খেলার ভিতর একটা আলাদা এনার্জি আছে, একটা আলাদা স্পার্ক আছে, এবং সেই স্পার্কের বদলতে কিন্তু বাকি জিনিসগুলো হয়। লেভানডস্কি, লাস্ট ভিডিওতে আমি যখন বলছিলাম যে ফেরান তোরেসকে যদি আমাদের মেন স্ট্রাইকার করার চিন্তা ভাবনা রাখা হয় নেক্সট সিজনে, তাহলে আমি বলবো যে লেভানডস্কির আরেক সিজন কন্ট্রাক্ট রিনিউ করা উচিত। এবং কেন উচিত সেটা কিন্তু কালকের ম্যাচে আপনি দেখছেন। এই সিজনে এখন পর্যন্ত লা লিগাতে সে মাত্র 4টা ম্যাচে স্টার্টিং 11-এ ছিল। টোটাল খেলছে মনে হয় কত, 7টা বা 9টা। আমি একটু জাস্ট একটু কনফার্ম করার জন্য আমি একটু দেখতেছি, আমাকে একটু যদি সময় দেন। এই জন্য আমার ভালো লাগে না, দাঁড়ান। এই সিজনে সে লা লিগাতে স্টার্ট করছে টোটালি
এই সিজনে লা লিগাতে লেভানডস্কি খেলছে 9 ম্যাচ, যেখানের মধ্যে সে মাত্র 4টা ম্যাচে স্টার্ট করছে, তারপরও তার গোল সংখ্যা 7। তার গোল সংখ্যা 7, যেখানে গতকালকে সে একটা হ্যাটট্রিক করছে, এবং হ্যাটট্রিকগুলো একদম আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রপার নাম্বার 9 সুলভ গোল করে সে এই হ্যাটট্রিকটা করছে, যেটা ফেরান তোরেসের মধ্যে মিসিং আছে। সে দাপাক করে আগায় যাচ্ছে, সে এমনি করে সামনে করে। কালকে যদি আপনি হাল্যান্ডের গোলটা যদি দেখেন, ম্যান সিটি যখন ইয়ার এগেনস্টে খেলছে, লিভারপুলের এগেনস্টে খেলছে, যে কই থেকে আসে মাথা লাগাই দিছে, গোল হয়ে গেছে। এরকম টাইপের জিনিসপাতি লাগবে। লেভানডস্কি কালকে যখন গোলগুলো করতেছিল, বোঝাই যাচ্ছিল যে সে কি রকম লেভেলের, তার কি লেভেল, তার কি অ্যাবিলিটি আছে, সেটা সে তার কালকের খেলার মধ্যে দেখাই দিছে। বয়স অনেক হয়েছে, তবে সে স্পার্কটা আছে। হ্যাঁ, আমাদের ওর উপর একটা আপডেট লাগবে, তবে যদি আমাদের অপশন হয় ফেরান তোরেস, তখন আমি ডেফিনেটলি লেভানডস্কিকে আগে রাখবো। এবং এটা আজকের কথা না, এটা আমি অনেক আগে থেকে বলতেছি। যদি নেক্সট সিজনে আমরা কোনো স্ট্রাইকার সাইন না করি, আমার মতে লেভানডস্কিকে আরেক সিজন টাইম দেওয়া উচিত। তো লেভানডস্কি গেল গ্রেট হ্যাটট্রিক, একদম সেরকম ভাবে আমাদের ম্যাচটা বের করে দিয়েছে। রাশফোর্ড গোল করতে পারে নাই, ডিসিশন মেকিং এ একটু ঝামেলা করছে, বাট সে অ্যাসিস্টটা করে গেছে। ডাবল অ্যাসিস্ট, 3টে অ্যাসিস্ট হইতে পারতো, বাট 2টা অ্যাসিস্ট হয়েছে। এবং লোনের প্লেয়াররা বার্সেলোনা এসে ভালো খেলবে, এই ধারাটা কন্টিনিউ করে যাচ্ছে, এই ট্রেডিশনটা কন্টিনিউ করে যাচ্ছে, এবং রাশফোর্ড ওইভাবেই খেলে গেছে। লামিন ইয়ামাল এখনো ফুল রিদমে আসে নাই। সত্যি কথা বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে লামিন ইয়ামাল এখনো ফুল রিদমে আসে নাই, তবে যখনই কালকে তার পায়ে বল গেছে, মনে হচ্ছিল যে হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু ডু ওয়েল। সে কিছু একটা অবদান রাখার জন্য সে চাচ্ছে, সে কন্ট্রিবিউট করতে যাচ্ছিল, এবং যেটার বদলতেই কিন্তু গোলটা হয়েছে, এবং গোলটা সুন্দর গোল হয়েছে। লামিন ইয়ামাল, গত সিজনে আমরা যে লামিন ইয়ামালটা দেখছি, সেই লামিন ইয়ামালের একটু একটু স্পার্ক দেখা যাচ্ছে। সো আমি যে লাস্ট ভিডিওতে বলছিলাম যে যখন লামিন ইয়ামাল খেলাতে ফোকাস করে, দেন হি বিকামস আ বিস্ট, এটা আমি বলছিলাম। তারপর আমরা হেড দিয়েছিলাম, আমি জানি, কিন্তু এটাই হয়। লামিন ইয়ামাল যখন খেলায় ফোকাস রাখবে, তখন সে যে তার বয়স যে মাত্র 18 বছর, সে সেটা বুঝতেই দিবে না। এবং এটাই হয়েছে। আমরা হয়তো তার কথাবার্তা ম্যারোগেন্সের জন্য তারা অনেক বেশি কথাবার্তা শোনাই দেই, তবে সে মাত্র 18 বছর বয়স। হ্যাঁ, এটা নিয়ে আপনারা অনেকে আমরা বলেন যে ভাই এই 18 বছর বয়সের বুলিটা ছাড়বেন কবে? কেন ছাড়বো? তার বয়স তো 18। আপনি পুরো পৃথিবীতে আরেকটা 18 বছরের ছেলে দেখান যে ওর মতো অ্যাবিলিটি রাখে। তার যদি ডিস্ট্রাকশনগুলো কেটে যায়, সে পরবর্তী ব্যালন ডি'র উইনার হইলেও হইতে পারে। সে আগামী 10 সিজনে অনেকগুলো ব্যালন ডি'র জেতার ক্যাপাবিলিটি সে রাখে। সো এটা আস্তে আস্তে তার দিকে আনতে হবে। হ্যান্সি ফ্লিক চেষ্টা করতেছে, এটা বোঝা যাচ্ছে। হ্যান্সি ফ্লিকের যে একটু একটা এফেক্ট পড়তেছে, সেটা কিন্তু তার খেলায় বোঝা যাচ্ছে। সো এটা গেল আমাদের ফ্রন্ট 3 নিয়ে কথা। কালকে অলমো আর ফার্মিনকে যখন আমি একসাথে মিডফিল্ডে দেখছি, আমি অবাকই হয়েছি। তবে খেলছে, খারাপ খেলে নাই। তবে সবচেয়ে ভালো যে খেলছে সেটা হচ্ছে ফ্রেঙ্কি ডিয়ং। সব জায়গায় ফ্রেঙ্কি ডিয়ং সব করছে। খালি এই জন্যই আমার আফসোসটা বেশি লাগতেছে যে লাস্টের দিক দিয়ে এসে সেকেন্ড ইয়েলোটা খাওয়া উচিত হয় নাই। এবং এই জন্যই আমাদের নেক্সট ম্যাচ, আমরা ইন্টারন্যাশনাল ব্রেকের পরে প্রথম ম্যাচ বিলবাওর এগেনস্টে খেলবো, সেখানে আমাদের ধরা। এবং ওই ম্যাচে ওদের যে শূন্যতা, কি কাব্যিক কথা বলে বলছি। আচ্ছা, ওদের যে শূন্যতা, পেদ্রি এবং ফ্রেঙ্কির যে শূন্যতা, তাদের যে এমটিনেস, এটা আমরা ফিল করব, তাদের ভ্যাকেন্সিটা আমরা ফিল করব। এবং এই জিনিসটা মাথায় নিয়ে আমাদেরকে খেলতে হবে। ফ্রেঙ্কি ডিয়ং ওয়াজ এভরিওয়্যার। যদি রেড কার্ডটা না খাইতো, তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সের একটা সে কালকে দিয়ে দিছে, এবং দেখে খুব ভালো লাগছে। ব্যাকলাইনে খেলছে, খারাপ খেলে নাই, কারণ আমরা এখন ওইটা মেনে নিতে হবে। এই ব্যাকলাইন নিয়ে যে আমরা রিয়াল মাদ্রিদরে মাত্র 2 গোলে আটকে দিছি, এটাও অনেক। পিএসজি রে তো মনে 2 গোলে আটকে দিছি, এগুলো তো অনেক। আমি তখন চিন্তা করতেছি যে কেমনে আটকাইছি আমরা। এই ব্যাকলাইন নিয়ে যদি ওদেরকে আমরা থামাইতে পারি, তাহলে বুঝে দেখেন যে আসলে কি হইতেছে আমাদের সাথে। তো ওভারঅল টেনশন ফ্রি ভাবে আমরা ইন্টারন্যাশনাল ব্রেকে যাইতে পারবো। আর এখন থেকে বার্সেলোনা বাদ, রিয়াল মাদ্রিদ বাদ, প্রিমিয়ার লিগ বাদ, বুন্দেসলিগা বাদ, সব বাদ। এখন থেকে শুধু বাংলাদেশ। আর বাংলাদেশ ম্যাচের আগে আপনাদের জন্য কঠিন সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এখন আমি ডিসক্লোজ করতে পারবো না, তবে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা মনে রাখেন যে আপনাদের ভাই আপনাদেরকে প্রাউড ফিল করাবে, এরকম কিছু সারপ্রাইজ আপনাদের জন্য রাখছি। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।